সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ সিরিজের আমাদের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমাদের সাজানো হয়েছে আমাদের এমসিকিউ সিরিজের সপ্তম পাতা নিয়ে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা সপ্তম পাতাতে প্রথমেই দেখতে পাচ্ছি যে তোমাকে গড়ের একটা এমসিকিউ দিতে পারে, অর্থাৎ তোমাকে কিছু সংখ্যা দিয়ে দিবে এবং কিছু সংখ্যা দিয়ে তোমাকে বলবে যে সংখ্যাগুলোর গড় কত। যেমন উদাহরণ হিসাবে তোমাকে আমি বলতে পারি, ঠিক তার নিচে আমি একটা প্রশ্ন দিয়ে রেখেছি। যেমন তোমাকে বলল যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত তোমাকে বলল। তো তোমরা নিশ্চয়ই জানো যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কে আছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2 3 5 7, আর 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 11 13 17 19। তাহলে বলো 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 2 3 5 7 11 13 17 19। এখন এগুলোর তোমার কি বের করতে বলেছে বলো তো? গড়। তখন আমরা কেমনে বের করবো এগুলোর গড়? গড় বের করা খুবই সহজ। এখানে লেখা আছে যে গড় বের করার সূত্র হলো, গড় বের করার উপায় হলো উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। এখন উপাত্তের সমষ্টি বলতে কি, যে সংখ্যাগুলো তোমাকে দিচ্ছে সবগুলো যোগ করে দিবা, আর উপাত্তের সংখ্যা মানে গুণে কয়টা আছে তুমি দেখবা। চলো আমরা একটু অ্যাপ্লাই করে দেখাই। যেমন তোমাকে এই গড়টা যখন বের করতে বলবে তখন এই যে দিলাম, উপরে লিখবো সবগুলা যোগফল। তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ তারপরে কত বলো তো 7 প্লাস 11 প্লাস কত 13 প্লাস কত 17 প্লাস 19। তাহলে যা আছে সব যোগ করলাম এবং নিচে কি করব বলো তো? নিচে কি করব? নিচে আমরা কি করব? নিচে আমরা ভাগ দেবো। কত দিয়ে ভাগ দেবো? 1 2 3 4 5 6 7 8 8 দিয়ে আমরা ভাগ দিয়ে ফেলবো। তাহলে এটাকে আমরা উপাত্তের সমষ্টি বলতে সবগুলো যে আমরা ক্যালকুলেটারে যোগ করলাম উপরে, এটাকে বলবো উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা মানে গুণে দেখবো কয়টা আছে। গুণে দেখলাম কয়টা আছে বলো তো? 8টা। আমার উত্তর পেলাম কত? 9.62, মানে 9.62 মানে 9 পয়েন্ট কত বলো তো? 3। আশা করছি তোমরা গড় বের করতে পারবা। তোমাকে যদি বলে 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? আমরা জানি বিজোড় সংখ্যা কোনগুলা? 1 থেকে শুরু হবে এবং 2 2 করে বাড়বে। তার মানে 1 3 5 7 9, তারপরে কত বলো তো? 11 13 15 17 19 21, সবগুলা ক্যালকুলেটারে যোগ করে দিবা। এটাকে বলবো উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। সংখ্যা কত? গুণে দেখবে কয়টা আছে, গুণে দেখবে 11, 11 দিয়ে ভাগ দিয়ে উত্তর দিলে দেখবে উত্তর আমি 11 পাচ্ছি। আশা করছি কিছু সংখ্যা দিয়ে তোমাকে যদি গড় বের করতে বলে তাহলে পারবা। এই যে এরকম কিছু সংখ্যা দিয়ে দিল, বললো উপাত্তগুলোর গড় কত, একই কথা, উপাত্তের সমষ্টি বা উপাত্তের সংখ্যা। তো সূত্র লেখার দরকার নেই, ক্যালকুলেটারের মধ্যে উপাত্তের সমষ্টি সব ক্যালকুলেটারে এগুলো যোগ করে দেবো এবং নিচে আমি গুণে দেখবো 1 2 3 4 5 6 7 8, 8টা 8 দিয়ে ভাগ, দেখবো উত্তর চলে আসছে 7। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে এখানে তোমাকে বুঝতে হবে কিছু সংখ্যা দিয়ে তোমাকে বলবে গড় কত বের করতে পারবো, অথবা সংখ্যাগুলো সরাসরি না দিয়ে এভাবে ইঙ্গিত আকারে দিতে পারে। যেমন বলছে ইঙ্গিত আকারে কি বলছে তোমরা বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। তার মানে এখানে সংখ্যাগুলো মৌলিক কে সরাসরি বলছে না, ইঙ্গিত আকারে বলছে। তার মানে তোমাকে একটু প্র্যাকটিস করে রাখতে হবে যে 1 থেকে 30-এর মধ্যে অন্তত এইটুক মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যা কারা কারা। তোমাকে যদি বলে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক কে, তাহলে মনে রাখবে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক হলো 4টি, 2 3 5 আর 7। তারপরে 10 থেকে 20-এর মধ্যে মৌলিক আরও 4টি, 11 13 17 19, 11 13 17 আর কত বলো তো 19। আর 20 থেকে 30-এর মধ্যে মৌলিক 2টি, 23 আর 29। আচ্ছা, মৌলিক কাকে বলে? মৌলিক আমাদের মতো করে আমরা যদি বলি, যাদেরকে একের ঘরের নামতা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যার নামতা দিয়ে ভাঙাইতে পারবা না তাদেরকে মৌলিক বলে। যেমন 2 একে 2, আর কোনো নামতা দিয়ে ভাঙাইতে তুমি পারবা না 2 একে 2 ছাড়া, 3 একে 3, 5 একে 5, 7 একে 7, একের ঘরের নামতা ছাড়া অন্য কোনো নামতা দিয়ে তুমি ভাঙাতে পারবা না। তার মানে এগুলো হলো মৌলিক। এই 30 পর্যন্ত অন্তত মনে রাখবা, 23 29, ঠিক আছে। এখন যদি বলি যে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়, এখন তুমি মৌলিক সংখ্যায় জানো না, তাহলে তো তুমি এমসিকিউটা পারবে না। আর জোড় কাকে বলে? 2 থেকে শুরু হবে, 2 2 করে বাড়বে, 2 4 6 8 এভাবে চলতেই থাকবে। বিজোড় কাকে বলে? 1 3 5 1 3 5 7 9 এভাবে চলতে থাকবে। আর যদি বলে 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এটা মানে কি? তোমাকে যদি বলে 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য এই কথাটা যদি বলে, তার মানে বুঝতে হবে ওটা 3-এর ঘরের নামতা। 3-এর ঘরের নামতা মানে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, যত দূর পর্যন্ত বলবে বলে ফেলবো। যদি বলে 1 থেকে 30 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত, তাহলে 3 দ্বারা বিভাজ্য বলতে 3-এর ঘরের নামতা 1 থেকে 30 পর্যন্ত যেগুলো আছে আমরা লিখে ফেলবো। 3 থেকে শুরু করবো, 3 3 করে বাড়াবো, 6 9 12 15 18 21 24
27, 30 এইভাবে আমরা লিখে ফেলবো। ওকে, যদি বলে 4 দ্বারা বিভাজ্য 4-এর ঘরের নামতা, 5 দ্বারা বিভাজ্য 5-এর ঘরের নামতা, এই বিভাজ্যকে আমরা গুণিতকও বলি। একই কথা, যদি তোমরা বলে 3-এর গুণিতক মানে 3-এর ঘরের নামতা আকারে আমরা যেগুলো পাবো এই রেঞ্জের মধ্যে লিখে ফেলবো। যদি বলে 1 থেকে 30-এর মধ্যে 5-এর গুণিতকের গড় বের করো, 5-এর গুণিতক মানে কি, 5-এর গুণিতক মানে আমরা রেঞ্জগুলো লিখে ফেলবো। 5-এর গুণিতক মানে 5-এর ঘরের নামতা, 5-একে 5, তারপরে কত 5 দুগুণা 10, 3 5 15, এমনি চলতে থাকবে। আর যদি বলে পূর্ণ সংখ্যার যদি তোমাকে রেঞ্জ বলে, যেমন তোমাকে বললো এত থেকে এত, তোমাকে বললো -3 থেকে 4 পর্যন্ত যেগুলো সংখ্যা আছে তাদের গড়, তাহলে -3 থেকে 4 পর্যন্ত +4 পর্যন্ত কে কে আছে, -3, তারপরে আছে -2, -1, 0, তারপরে আছে 1 2 3 4, মোট এতগুলো আছে। তাহলে বলো তো -3 আর 4-এর মধ্যে কে আছে, মাইনাসগুলো এক এক করে কমবে, -3 -2 -1 0, আমরা সংখ্যা রেখায় নিশ্চয় জানি এগুলো 1 2 3 4 5 এভাবে চলতে থাকে 0, আর এগুলো থাকে আমাদের -1 -2 -3, তার মানে মাইনাস। যদি বলে -4 থেকে 4-এর মধ্যের সংখ্যাগুলোর কী বলো তো গড় বের করো, তাহলে -4 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, তাহলে -4 থেকে 4 পর্যন্ত কে কে আছে, -4, তারপরে -3, এক এক করে কমবে, -2 -1, তারপরে 0, তারপরে বাড়বে 1 2 3 4 এই পর্যন্ত গড় মানে কি, সবগুলো ক্যালকুলেটারে তুলে তত দিয়ে ভাগ। তো ক্যালকুলেটারে কীভাবে তুলবা এগুলো, তোমাকে যদি বলে যে -4 থেকে, তোমাকে বললো -3 থেকে 4 পর্যন্ত, তাহলে ক্যালকুলেটারে কীভাবে তুলবা, জাস্ট এই যে বাটন দিয়ে তুলতে থাকবা, -3 -2 এভাবেই তুলবা, -3 -2 যে যেমন আছে তুলতে থাকবে। তারপরে কত, -1, তারপরে কত আছে +0, তারপরে কত আছে প্লাস কত 1, তারপরে কত আছে বলো তো +2, +3, প্লাস কি 4, আর নিচে কী হবে, কয়টা আছে বলো তো, 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ, নিচে 8 দিয়ে ভাগ, তাহলে মাইনাস থাকলে মাইনাস সহ তুলে ফেলবা, 8 দিয়ে ভাগ দিলে হয় 0 পয়েন্ট কত বলো তো 0.5। ওকে, তাহলে এই ধরনের গড়ও বের করতে পারবা, মাইনাস থাকলে মাইনাস সহ তুলে ফেলবা। ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে উপাত্ত সমষ্টি বা উপাত্ত সংখ্যা আশা করছি পারবা। ওকে, এরপরে আমাদের প্রবলেমে কি আছে একটু আমরা দেখি। তোমাকে যদি বলে মধ্যক, কিছু সংখ্যা দিয়ে মধ্যক যদি বলে, তাহলে মধ্যকের জন্য প্রথম কাজ হলো আগে ছোট হতে বড় ক্রমে সাজাইতে হবে। ছোট হতে বড় ক্রমে সাজাবো, দিয়ে দেখবো মাঝখানে একটা থাকলে ওটাই মধ্যক। তুমি দেখবা বিজোড়টা যদি সংখ্যা থাকে মাঝখানে একটাই থাকবে, মাঝখানে একটা থাকলে ওটাই মধ্যক, আর মাঝখানে দুটা থাকলে ওই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, এটাকে বলি গড়। মাঝখানে দুইটা থাকলে ওই দুইটার গড় হলো মধ্যক। গড় মানে কি, যোগ করে 2 দিয়ে ভাগ। চলো আমরা একটু দেখে ফেলি। যেমন এইখানে তোমাকে বলেছে দেখো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর কি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তো বলো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য মানে 3-এর ঘরের নামতা, 3 একে 3, 3 দুগুণা 6 9 12 15 18 21। এবার বলেছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, তুমি গুণে দেখো তো 1 2 3 4 5 6 7, মোট আছে কয়টা, 7টা। 7টা থাকলে সমান সমান 3টা বাদ দেওয়া যায়, এই 3টা বাদ, এই সমান সমান 3টা বাদ, মধ্যখানে থাকলে কে বলো তো 12, তাহলে 12ই আমার মধ্যক। অর্থাৎ ছোট হতে বড় ক্রমে আমার সাজানোই আছে, তা সাজিয়ে দেখবো মধ্যখানে কয়টা আছে, 7টা হলে 3টা করে বাদ, 9টা হলে 4টা করে বাদ, 11টা হলে কয়টা, 5টা করে বাদ, মধ্যখানে যে থাকবে ওটাই মধ্যক। কিন্তু জোড় হলে মধ্যখানে কয়টা থাকবে বলো তো, 2টা। জোড় হলে যেমন বলেছে -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত, তাহলে -5 থেকে 5 পর্যন্ত কে কে আছে, -5 -4 -3 -2 -1, তারপরে আছে 0 1 2 3 4 5। এবার বলো মোট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা হলে আমার সমান সমান বাদ দেবে, এইদিকে 5টা বাদ, এইদিকে 5টা বাদ, 5টা 10টা বাদ, তাহলে আমার মধ্যখানে থাকছে 0, তাহলে মধ্যখানে একটা থাকলে ওটাই মধ্যক। আর মধ্যখানে যদি 2টা থাকে, ধরো মধ্যখানে যদি 2টা থাকে, মধ্যখানে 2টা এরকম হইতেই পারে, মধ্যখানে 2টা এরকম হইতেই পারে। ধরো এরকম, যে আমি ছোট থেকে বড় সাজাই, ধরো বললো 3 0 2 1 আবার 2 5, এটার বললো, এই সংখ্যাগুলোর বললো মধ্যক কত, তোমার বললো। আবারও বলছে মধ্যক কত যদি বললো, আগে ছোট হতে বড় ক্রমে সাজাইতেই হবে, তাহলে 0 আগে, তারপরে 1, তারপরে কত 2, তারপরে কত 3, তারপরে কত বলো তো 5। ছোট হতে বড় ক্রমে, আগে ছোটোগুলো পরে বড়োগুলো, ছোট হতে বড় ক্রমে সাজাই ফেললাম। এরপর দেখো তো গুণে 1 2 3 4 5 6, 6টা হলে 3টা করে বাদ দেওয়া যায় না, কারণ 3টা বাদ দিলে মধ্যখানে কেউই থাকে না, তাহলে আমি 2টা করে বাদ দেবো, 2টা বাদ, এই 2টা বাদ, তাহলে মধ্যখানে কয়টা থাকলো, 2টা।
মধ্যখানে কয়টা থাকলো? দুইটা। দুইটা থাকলে মধ্য কী হবে? দুইটা থাকলে গড়, মানে যে দুইটা থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, যে মধ্যখানে দুইটা থাকলে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই ঘটনাটাকে বলা হয় গড়। কি? তাহলে মধ্যখানে দুইটা থাকলে তাদের গড় হলো মধ্য, গড়কে যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে যদি 3 আর 2 থাকতো তাহলে 3 আর 2 যোগ করে 5, 5কে 2 দিয়ে ভাগ 2.5। এখানে 2 আর 2 আছে, তাহলে 2 আর 2 যোগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ দিলাম। আমার উত্তর কত বলো তো? 2। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা থাকলে মধ্যক। আশা করছি আমরা মধ্যকের এমসিকিউগুলো আমরা আশা করছি পারবো। তারপরে কি লেখা আছে? তোমাকে যদি কোনো প্রশ্নে পরিসর দিয়ে দেয়, পরিসরে সর্বোচ্চ সংখ্যা দিয়ে দিল, যে কোনো একটা পরিসংখ্যানের বা পরিসরের কোনো একটা পরিসংখ্যানের সর্বোচ্চ সংখ্যা 99, সর্বনিম্ন সংখ্যা 52, পরিসর কত? তখন সরাসরি মেরে দেবো সর্বোচ্চ 99 বিয়োগ সর্বনিম্ন 52 যোগ 1, তাহলে আমার পরিসরের মান বের হয়ে যাবে। বললো সর্বোচ্চ কত? 99, তাহলে সুন্দর করে কি লিখবা? সর্বোচ্চ 99, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন কত বললো? 52, ক্লোজ দিবা, যোগ 1 দিবা, যোগ কী দিবা বলো তো? 1। সরাসরি আমার পরিসর বের হয়ে গেল। তার মানে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, এটা দিয়ে আমরা কি বের করি বলো তো? পরিসর। এখন প্রশ্ন হলো যে তোমার এমসিকিউ যেটা আসবে, তোমাকে পরিসর বের করতে বলবে না, পরিসরের মান দিয়ে দিবে, দিয়ে তোমারে বলবে সর্বোচ্চ সংখ্যা কত বা তোমারে বলবে সর্বনিম্ন সংখ্যা কত। এখন প্রবলেমটা হলো সর্বোচ্চ সংখ্যা বলুক আর সর্বনিম্ন সংখ্যা বলুক, কোন টেকনিকে বের করবো? শর্টকাটে। যদি তোমাকে পরিসরের মান দিয়ে দেয় তাহলে প্রথম কাজ হলো পরিসর থেকে তুমি আগে 1 কমাই দিবা। প্রথম কাজ কি? তোমার পরিসর থেকে কি কমা? 1 কমায়, মানে পরিসর থেকে 1 বিয়োগ করে দিবা। তো তোমার হাতে যেটা থাকলো এটা কি করব? তারপরে সর্বোচ্চ মানে বড় হবে, তোমার হাতে যেটা থাকলো ওটা তারপরে আমরা সুন্দর করে যোগ করে ফেলবো। সর্বোচ্চ মানে বড়, আর বড় কোথায় পাওয়া যায়? যোগ করলে। আর সর্বনিম্ন মানে ছোট, ছোট কোথায় কীভাবে পাওয়া যায় বলতো? বিয়োগ করলে। তার মানে পরিসর থেকে 1 বিয়োগ করব, সর্বনিম্ন বললো পরিসর থেকে 1 বিয়োগ করব, সর্বোচ্চের জন্য হবে যোগ আর সর্বনিম্নের জন্য হবে বিয়োগ। এই নিয়মটা একটু আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। চলো একটু দেখে ফেলি, চলো। যেমন এই প্রবলেমটাতে আমরা একটু দেখি। এই প্রবলেমটাতে আমাদের কি বলছে? এই প্রবলেমটাতে আমাকে বলছে যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 78, পরিসর হলো 54, সর্বনিম্ন মান কত? তো আমি বলছি পরিসরের মান যদি দিয়ে ফেলে, এই যে দেখো এখানে আমাদের পরিসরের মান দিয়ে ফেলেছে। পরিসরের মান আমি দিয়ে ফেললে প্রথমে আমি বলেছি পরিসর থেকে 1 কমাবো, তাহলে 54 থেকে 1 কমাইলে কত হয় বলো তো? 53। 54 থেকে 1 কমাইলে কত হয়? 53। তাহলে বলো আমার কাছে আছে কত? 53, আর প্রশ্নে আছে কত? 78। এবার বলো আমার কাছে আছে কত? 1 কমিয়ে কত? 53, প্রশ্নে আছে কত? 78। এই 78 আর 53কে কী করবো? এখন তোমার মধ্যে প্রশ্ন হলো যোগ করব না বিয়োগ করব। এটার জন্য দেখবো কী চেয়েছে? সর্বনিম্ন হলে কি করব বলো তো? বিয়োগ করব। তাহলে এই 78 বিয়োগ 53, সর্বনিম্ন চাইলে কি বিয়োগ করবো। তাহলে বলো 78 থেকে 53 বাদ দাও, 78 বিয়োগ কত বলো তো? 53, বাদ দিলে কত হয়? বাদ দিলে 25 হয়, 25। তাহলে এই এমসিকিউর উত্তর এই যে আমাদের 25। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাকে সর্বোচ্চ বলুক আর সর্বনিম্ন বলুক, কেমনে কি করবা? আবারও বলছি পরিসর যত বলবে তার থেকে 1 কমাই দিবা। 54 আছে, 1 কমাই দিলে 53। তোমার হাতে হলো 53 আর প্রশ্নে কত? 78। 53 আর 78কে নিয়ে কী করবো? আলু ভাজি খাবো না? কি বলেছে? সর্বনিম্ন মানে বিয়োগ, আর সর্বোচ্চ বলে যোগ করে দিতাম। তাহলে বিয়োগ 78 থেকে 53 বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হয়? 25। উত্তর হলো আমার 25। ঠিক আছে। এবার তোমাকে আরেকটা প্রবলেম দিয়েছে যে গণিতে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 35, পরিসর 56, সর্বোচ্চ কত? আবার দেখো পরিসর কত বলেছে? 56। পরিসরের মান দিয়ে দিলে 1 কমাই দাও, 1 কমাই দিলে কত হয় বলো তো? 55। 1 কমাই দিলে কত হয় বলো? 55। পরিসর থেকে 1 কমাই দাও, সর্বোচ্চ থেকে 1 কমাই দাও। আচ্ছা, সর্বনিম্ন থেকে কি করবা বলো তো? 1 কমাই দেবা। তো পরিসর থেকে 1 কমাই দিলে কত হয় বলো তো? 55। এবার তুমি বলো তোমার হাতে কত আছে বলো তো? পরিসর থেকে 1, 56 থেকে 1 কমাই দিলে কত হয়? 55। তাহলে 55 আর প্রশ্নে আছে কত বলো তো? 35। 55 আর প্রশ্নে কত আছে বলো তো? 35। এই 55 আর 35 আমরা কি করব? কি চেয়েছো? সর্বোচ্চের জন্য কি করব বলো তো? যোগ। তাহলে 55 আর 35 যোগ দিলে আমার কত হয় বলো তো? 90 হয়। এই হলো আমার উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই কমেন্ট করে। ঠিক আছে, বোঝা যায় কিনা আমাকে একটু জানাই। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা পরিসরের মান দেওয়া থাকলে আমরা কি করব? পরিসরের মান দেওয়া থাকলে আমরা সুন্দর করে 1 কমাই ফেলবো, সুন্দর করে 1 আমরা কমাই ফেলবো। 1 কমানোর পরে আমরা কি করব? সর্বোচ্চ বললে যোগ, সর্বনিম্ন বললে বিয়োগ। আশা করছি পারবা এটা। ওকে, তারপরে আমাদের কি প্রবলেম আছে আমরা একটু দেখি। আচ্ছা, তারপরে আমাদের বলেছে শ্রেণী মধ্যমান। তোমার একটা শ্রেণী যদি দেওয়া থাকে, তার শ্রেণী মধ্যমান কত আমরা বের করতে পারবো। নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। ধরো তোমাকে বলে দিল যে এরকম একটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। মনে করে বলা আছে 10 থেকে 20,
এই একটা শ্রেণীব্যাপ্তি, আর শ্রেণী মধ্যমান কত? তোমারে বললো 10 থেকে 20, এই শ্রেণীব্যাপ্তির শ্রেণী মধ্যমান কত? তো শ্রেণী মধ্যমান তুমি কত বলবা? শ্রেণী মধ্যমানের সূত্র কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত বলো তো? 2। তাহলে 10 আর 20 যোগ দিলে কত? 30 ভাগ 2। উত্তর হলো আমার কত বলো তো? 15। তাহলে শ্রেণী মধ্যমান বের করা খুবই সোজা। যদি একটা শ্রেণীব্যাপ্তি দিয়ে দেয়, শ্রেণী মধ্যমান কী হবে? সামন পিছন যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত? 2। শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। কিন্তু এত সোজা তো দিবে না। তোমাকে প্রশ্নে কি করবে? তোমাকে প্রশ্নে শ্রেণী মধ্যমানের মানই দিয়ে দিবে। হয় তোমাকে প্রশ্ন এইভাবে দিবে যে শ্রেণী মধ্যমানের মান দিয়ে ফেললো, শ্রেণী মধ্যমানের মান দিয়ে ফেললো, আর নিম্ন সীমা দিল, দিয়ে তোমাকে বললো উচ্চ সীমা কত। অথবা তোমাকে উচ্চ সীমা দিল, শ্রেণী মধ্যমান দিল, তোমাকে বলবে নিম্ন সীমা কত। এই নিম্ন সীমা আর শ্রেণী মধ্যমান যদি দিয়ে দেয়, তাহলে তুমি এই টেকনিকটা ফলো করবে। নিম্ন সীমা, শ্রেণী মধ্যমান, উচ্চ সীমা, 3টা শব্দ লিখলা, তাই টেকনিকটা ফলো করবা। কত বাড়ছে বা কত কমছে। ভালো, নিম্ন সীমা মনে করো 30, শ্রেণী মধ্যমান 35, তাহলে 30 থেকে 35 কত বেড়েছে? 5। তাহলে উচ্চ সীমা আরও 5 বেড়ে কত হয়ে যাবে? 40। বা ধরো উচ্চ সীমা দেওয়া আছে 50, শ্রেণী মধ্যমান দেওয়া আছে কত? 40, তাহলে 50 থেকে 40 কত কমেছে? 10। তাহলে এখান থেকে আরও 10 কমে এখানে নিম্ন সীমা কত হয়ে যাবে? 30। নিম্ন সীমা হয়ে যাবে 30। এইভাবে তোমরা একটা গ্যাপ বিবেচনা করে করতে পারবে। যেমন চলো একটু আমরা দেখি, এরকম একটা এমসিকিউ আমাদের পরের লাইনেই আছে, ঠিক আছে? তো এবার আমরা এমসিকিউ একটু দেখে ফেলি। এখানে বলেছে কোনো শ্রেণীর, এমসিকিউটা একটু দেখলে বুঝতে পারবা কি বলেছে। দেখো যে কোনো শ্রেণীর উচ্চ সীমা হলো 65, উচ্চ সীমা কত বলো তো? 65, শ্রেণী মধ্যমান 62.5, শ্রেণীর নিম্ন সীমা কত? তাহলে আমরা ওই টেকনিকটা লিখবো। একটা হলো নিম্ন সীমা নিম্ন, একটা হলো মধ্য, আর একটা হলো কি বলো তো? উচ্চ। 3টা শব্দ আমরা লিখলাম, নিম্ন, মধ্য আর কি বলো তো? উচ্চ। দেখো এই যে নিম্ন, মধ্য, উচ্চ। এবার কোথায় কোথায় মান দেওয়া আছে দেখো। উচ্চ সীমা, উচ্চ সীমা কত দেওয়া আছে বলো তো? 65। এই যে উচ্চ সীমা দেওয়া আছে কত বলো তো? 65। উচ্চ সীমা কত দেওয়া আছে? 65। এবার বলো মধ্য কত দেওয়া আছে? মধ্য 62.5, 62.5। বলেছে নিম্ন সীমা কত? তুমি খেয়াল করে দেখো, উচ্চ থেকে মধ্য, এই উচ্চ থেকে মধ্য কত কমেছে? উচ্চ থেকে মধ্য কত কমেছে? 2.5। তাহলে মধ্য থেকে নিম্ন আরও 2.5 কমবে, 2.5 কমবে। তাহলে এখান থেকে এটা যেহেতু 2.5 কমেছে, এখান থেকে আরও 2.5 কমবে। 2.5 কমলে কত হয়ে যায় বলো তো? 60 হয়ে যায়। তাহলে এটার উত্তর হলো 60। বের করাই লাগবে না, ঠিক আছে? বুঝতে পারছো কি? তুমি জাস্ট কত করে বাড়ছে বা কত করে কমছে, এই ধারাটা একটু ধরলেই তুমি এটা প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবা। চলো এখানে আরেকটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা আমরা একটু সলভ করে দেখি। প্রবলেমটাতে কি বলেছে যে কোনো শ্রেণীর নিম্ন সীমা হলো 30। তো চলো একটু আমরা দেখি যে কোনো শ্রেণীর নিম্ন সীমা 30। তো আমরা এই যে লিখলাম নিম্ন, মধ্য আর কি বলো তো? উচ্চ। এই 3টা পার্টে আমরা বের করব, নিম্ন, মধ্য, উচ্চ। চলো দেখি। নিম্ন সীমা বলেছে 30, মানে নিম্ন হলো 30, শ্রেণী মধ্যমান 32, শ্রেণী মধ্যমান 32। তাহলে বলে নিম্ন থেকে শ্রেণী মধ্যমান কত বৃদ্ধি পেয়েছে? 2। তাহলে যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে 2 বাড়বে। 32 হলে গেলে 2 বাড়ালে কত হবে বলো তো? 34। তাহলে উচ্চ সীমা হবে এই যে দেখো 34। আশা করছি এই যে নিম্ন সীমা উচ্চ সীমার গ্যাপগুলো বুঝে, যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় মধ্যমানের গ্যাপগুলো বুঝে, মধ্যমান দেওয়া থাকলে গ্যাপগুলো বুঝে সহজে আমরা উত্তর করে ফেলতে পারবো। আশা করছি আমরা পারবো। বুঝতে পারছো কিনা আমরা একটু কমেন্ট করে জানাই, ওকে? এরপরে আমরা যাই। এখানে বলেছে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে, সেটাই হলো প্রচুরক শ্রেণী। এটা তো আমরা বুঝতে পারছি যে একটা শ্রেণীব্যাপ্তির মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে থাকবে সেটা হলো প্রচুরক শ্রেণী। তোমাকে এখন যদি বলে যে এখানে প্রচুরক শ্রেণী কোনটা, প্রচুরক শ্রেণীর জন্য দেখবো সবচেয়ে বড় গণসংখ্যা কত? 10। তাহলে প্রচুরক শ্রেণী এটাই, 50 থেকে 59। তো প্রচুরক শ্রেণী সর্বোচ্চ গণসংখ্যা যেখানে, ওটাই প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণী অনেক অঙ্ক দিতে পারে, যে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে ওইটা হলো প্রচুরক শ্রেণী, বুঝলাম। তো তোমাকে যদি প্রচুরক শ্রেণী নিয়ে কোনো অঙ্ক প্রবলেম দেয়, তাহলে সবসময় একটু খেয়াল করবো যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায়। সর্বোচ্চ গণসংখ্যা যেখানে, প্রচুরক শ্রেণী ওইখানে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ গণসংখ্যা 10। তাহলে প্রচুরক শ্রেণী কত? 50 থেকে 59। এখন তোমাকে যদি বলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তাহলে 50 আর 59 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। যদি বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে বলবো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমরা দেখতেই পাচ্ছি কত বলতো? 50। প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত, তখন এমসিকিউর উত্তর দিব 59। যদি বলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? 40। যদি বলে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা কত? 49। যদি বলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? 60। যদি বলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর উচ্চ সীমা কত? 69। তার মানে প্রচুরক শ্রেণীতে অনেক ধরনের এমসিকিউ লুকায় আছে। আর সরাসরি যদি তোমাকে প্রচুরকই বের করতে বলে, ধরো তোমাকে বললো প্রচুরক কত, সরাসরি বের কর, তাহলে আমরা কি করব? L প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। একটু কষ্ট হবে, বের করে ফেলবা। L হলো ছোট মান, প্রচুরক শ্রেণীর ছোট মান কত
বলো তো 50 যোগ F1 হলো সর্বোচ্চ বিয়োগ আগেরটা, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হয় বলো তো 4, আর F1 হলো আবার 4 প্লাস F2 হলো সর্বোচ্চ বিয়োগ পরেরটা, 10 থেকে আবার 6 বাদ দিলে আবার কত বলো তো 4 ইন্টু এইচ এর মান কত বলো তো 10, এক লগে পুরাটা ক্যালকুলেটার মেরে দিবা, ঠিক আছে। 50 যোগ 4 10 কত 40, 40 বাই কত 4 আর 4 যোগ দিলে কত বলো তো 8, 50 প্লাস 40 বাই 8, এক লগে মেরে যেটা পাবো এটাই হলো আমার প্রচুরকের উত্তর। একটু প্র্যাকটিস করলে দেখবা 1 মিনিটের মধ্যেই মানে 20-30 সেকেন্ডের মধ্যে তুমি এটা বের করে দিতে পারছো প্রচুরকের মান, মানে ছকের উপর সরাসরি যদি বলে প্রচুরকের মান কত, একটু দ্রুত করে ফেলবা। এল এর মান দিবা, F1 কি করবা সর্বোচ্চ বেগ আগেরটা লেখার দরকার না, মুখে মুখে দিয়ে দিবা। F2 হলো সর্বোচ্চ বেগ পরেরটা লেখার দরকার না, মুখে মুখে দিয়ে টোটালটা ক্যালকুলেটারে ইনপুট দিয়ে মেরে দিবা, ঠিক আছে। ওকে, আচ্ছা প্রচুরক গেল। এরপরে তোমাকে মধ্যক শ্রেণী দিয়ে যদি বলে যে বলবো n/2 যে নম্বর পাবো, মধ্যক শ্রেণী দিয়ে কোনো অঙ্ক দিলে, মধ্যক শ্রেণী কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা দিয়ে মধ্যক শ্রেণী বের করা যাবে না, মধ্যক শ্রেণী বের করবো n/2 দিয়ে। n/2 দিয়ে তুমি একটা নম্বর পাবা, দেখবা ওই নম্বরটা যার পেটে সেটাই হলো মধ্যক শ্রেণী, এখানে সুন্দর করে বলেই দেওয়া আছে। তার মানে এই প্রবলেমটাতে তোমাকে যদি মধ্যক শ্রেণী নিয়ে দিত, তাহলে লগে লগে মনে করে এটা কোশ্চিনের উপরে একটা এরকম করে একটা দাগ দিয়ে এখানে তার ক্রমযোজিত একটা বানাই দিতাম, নিজের মতো করে বানাই দিতাম যে 5 আর 6 যোগ দিলে কত বলো তো 11, 11 আর 10 যোগ দিলে কত বলো তো 21, 21 আর 6 যোগ দিলে কত 27, 27 আর 3 যোগ দিলে কত বলো তো 30, লগে লগে কোশ্চিনের উপরেই এভাবে বানাই দিতাম, ঠিক আছে। এটা বানাইতে খুব একটা বেশিক্ষণ লাগবে না, এই মনে করে 5 সেকেন্ড লাগলো। এরপর n/2, এই যে n এর মান মানে লাস্টে কত আছে 30, 30/2, n/2 করলে কত হয় বলো তো 15, দিয়ে আমরা একটু চটপট দেখে ফেলবো 15 নম্বর ব্যক্তিটা কোথায় আছে, 15 নম্বর ব্যক্তিটা 11 পর্যন্ত, 15 নম্বর ব্যক্তিতে কার পেটে আছে 21 পেটে, তাহলে মধ্যক শ্রেণী হলো আমার কত 50 থেকে 59। এখন তুমি বলবে স্যার প্রচুরক শ্রেণী 50 থেকে 59, তাহলে আমি মুখে মুখে বলবো মধ্যক শ্রেণী 50 থেকে 59, এত কাহিনী করার কি দরকার। তোমাকে এমন একটা MCQ দিবে, এটা কিন্তু সব ছকে কিন্তু এটা তোমার অনিচ্ছাকৃতভাবে মিলে গেছে যে প্রচুরক শ্রেণী যেটা মধ্যক শ্রেণী এটা, কিন্তু সব ছকে কিন্তু এটা না যে প্রচুরক শ্রেণী যেটা ওটাই মধ্যক শ্রেণী না। অনেক ছকে দেখতে পারবা প্রচুরক শ্রেণী আলাদা, মধ্যক শ্রেণী আলাদা, এবং তোমাকে এমন একটা MCQ দিবে যেখানে মধ্যক শ্রেণী আলাদা, প্রচুরক শ্রেণী আলাদা, তখন তুমি ধরাটা খেয়ে যাবে। এই কারণে মধ্যক শ্রেণী বললে লগে লগে এটা দিয়ে 2 দিয়ে ভাগ করে দেখবো কার পেটে আছে, এখানে 5 সেকেন্ডের এই কাজটা করে দেখবো মধ্যক শ্রেণী আমার বের হয়ে গেল। এবং মধ্যক শ্রেণী যদি বের হয়ে যায় তোমাকে একই রকমভাবে মধ্যক শ্রেণীর মধ্যমান কত যোগ করে 2 দিয়ে ভাগ, নিম্নসীমা 50, উচ্চসীমা 59, পূর্ববর্তী শ্রেণী নিম্নসীমা উচ্চসীমা, পরবর্তী শ্রেণী নিম্নসীমা উচ্চসীমা, এগুলো তোমাকে দিতে পারে। আশা করছি তোমরা মধ্যক রিলেটেড যে কোনো প্রবলেম পারবা। তারপরে কি বলা আছে দেখো, তারপরে বলা আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, গড়, মধ্যক, প্রচুরক। তাহলে তোমাকে যদি বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কী কী, তখন তুমি কি বলবা গড়, মধ্যক, প্রচুরক। তারপরে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কোথায় কোথায় আমরা খুব ভালো করে জানি। এটা ক্রমযোজিত গণসংখ্যার আরেকটা নাম হলো যোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা কোথায় দরকার, একটা মধ্যকের ছকে দরকার, আরেকটা হলো অজীব রেখাতে দরকার। তাহলে এটা MCQর জন্য গুরুত্বপূর্ণ যে ক্রমযোজিত গণসংখ্যা আর যোজিত গণসংখ্যা কোথায় দরকার, মধ্যক এবং অজীব রেখাতে। এরপরে আমরা পরের পৃষ্ঠাতে একটু আমরা খেয়াল করি এখানে কি আছে, একটু আমরা দেখি। এখানে বলেছে বাংলাদেশের মোট গ্রাম, এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। তুমি দেখবা বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা, মোট গ্রাম কোনোদিন ভগ্নাংশ দশমিকে বলা হয় না, তাহলে বাংলাদেশের মোট গ্রাম নিশ্চয়ই এটা বিচ্ছিন্ন চলক, কারণ যেগুলো কি হয় পূর্ণ সংখ্যা হয়, বিচ্ছিন্ন চলক। এবং যদি বলে বাংলাদেশের মোট উপজেলা সংখ্যা, তাহলে এটা বলবো বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, উপজেলা সংখ্যা কখনোই দশমিক হইতে পারে না, তাহলে এটাও একটা বিচ্ছিন্ন চলক। আর পরিসংখ্যানে ব্যবহৃত চলক কয় প্রকার, সবসময় মনে রাখবা 2 প্রকার, ব্যবহৃত চলক কয় প্রকার, 2 প্রকার। এবার প্রচুরক সম্পর্কে একটা কথা বলা হয়েছে যে প্রচুরক সম্পর্কে একটা তথ্য হলো যে এটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, আসলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কারণ একটু আগে আমরা পড়লাম কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কি আছে, গড়, মধ্যক, প্রচুরক, সেই হিসাবে প্রচুরকও পড়ে। তাহলে প্রচুরক হলো একটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কথাটি হলো সত্য। তারপরে বলেছে প্রচুরক সম্পর্কে একটা কথা বলেছে যে সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, মানে প্রচুরকের উত্তর সব ক্ষেত্রে অনন্য মানে বোঝায় একটি। তুমি দেখবা অনেক তোমাকে কিছু সংখ্যা দিল, বললো প্রচুরক কত, প্রচুরক বের করতে দেখলো, প্রচুরক মানেই তো চ্যাম্পিয়ন, যে চ্যাম্পিয়ন ওই প্রচুরক, দেখবা চ্যাম্পিয়ন একটা হচ্ছে, ওই ক্ষেত্রে তার উত্তর কয়টা, একটা। কিন্তু কিছু অঙ্কে দেখবা যে প্রচুরক চ্যাম্পিয়ন তুমি 2টা পাচ্ছ, 3টা পাচ্ছ, তখন প্রচুরকের উত্তরে কয়টা হবে, 2টা 3টা। মনে করো 2 3 বার আছে, 3 ও 3 বার আছে, এক্ষেত্রে 2 3 দুটাই চ্যাম্পিয়ন, তখন তুমি প্রচুরক বলবা 2 ও 3। তার মানে প্রচুরকের উত্তরে একটাও হইতে পারে, একাধিকও হইতে পারে। তার মানে এক্ষেত্রে সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, মানে সব ক্ষেত্রে প্রচুরক যে একটাই উত্তর হবে এমন কোনো কথা না, অনন্য নাও হতে পারে, মানে একটা উত্তর না হয়ে 2টা 3টাও হতে পারে, এই কথাটাও সত্য। তারপরে এটা লেখা আছে এটির মান একাধিক হতে পারে, এই কথাটাও সত্য, প্রচুরকের মান একাধিক হতে পারে। এবং আরেকটা কথা বলেছে সবচেয়ে বেশি
বেশিবার উপস্থাপিত মানই হলো প্রচুরক। হ্যাঁ, এই কথাটাও সত্য, সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান মানে যে চ্যাম্পিয়ন সবচেয়ে যে বেশিবার আছে ওই তো প্রচুরক। তাহলে প্রচুরক সম্পর্কে সবগুলো লাইনই সত্য। তোমাকে যদি একটা বহুপদী দিয়ে দেয় যে প্রচুরক সম্পর্কে নিচের কোনটি সত্য, তাহলে এই 4টা লাইনের মধ্যে যেগুলো যেগুলো থাকবে এগুলো সবগুলোই সত্য লাইন। এরপরে দেখো একটা লাইন দিয়েছে, আমরা একটা শ্রেণীব্যাপ্তি লিখেছি, দেখো 5 থেকে 9, তারপরে কি লিখেছি 10 থেকে 14। দেখো একটা লোক আরেকটা কানেক্টেড নাই, কিন্তু এখানে কোনো দালাল নাই। 5 থেকে 9 এরা আলাদা, পরে ফের শুরু হয়েছে 10 থেকে 14 এর আলাদা, তারপরে ফের শুরু হয়েছে 15 থেকে 19, এদের মধ্যে কোনো দালাল নাই। যদি কোনো দালাল না থাকে, কোনো কানেকশন না থাকে, এদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক। তাহলে এই শ্রেণীব্যাপ্তি দিয়ে যদি বলে এরা কী ধরনের চলক, বলবো বিচ্ছিন্ন চলক, কারণ দালাল নাই। আর যদি এরকম দেখো এখানে লেখা আছে 5 থেকে 10, আবার বলেছে 10 থেকে 15, মানে দালাল, 10 কিন্তু কমন পড়ে গেছে। আবার বলেছে 15 থেকে 20, 15 কিন্তু কমন পড়ে গেছে, মানে দালাল। দালাল থাকলে এদেরকে বলবো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন মানে সম্পর্কযুক্ত, দালাল। তাহলে তোমাকে যদি এইভাবে দালাল নাই, সবাই ভালো লোক, আলাদা আলাদা, কোনো সম্পর্ক নাই, এরকম দিয়ে বলে কী ধরনের চলক, বলবো বিচ্ছিন্ন চলক। আর যদি কমন পড়ে যায় দালাল থাকে, তাহলে বলবো অবিচ্ছিন্ন চলক। একটু দেখে ফেলবা। একটা এমসিকিউ থাকতে পারে যে অজীব রেখা দেখতে কেমন, সবসময় বলবো অজীব রেখা হলো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে উঁচু দিকে চলে যায়। তাহলে এটা একটা এমসিকিউ যে অজীব রেখা দেখতে কীরকম, ঊর্ধ্বগামী। তারপরে এখানে ছোট্ট একটা ধাপবিচ্যুতির সূত্র লেখা আছে। ধাপবিচ্যুতির সূত্র হলো ইউআইকে আমরা বলি ধাপবিচ্যুতি। গড়ের মধ্যে আমরা দেখেছি ইউআইকে আমরা কি বলি, ধাপবিচ্যুতি। ধাপবিচ্যুতির সূত্রটা একটু মুখস্থ করে, এবং এমসিকিউ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এখনই আমি পড়াই দিব। যে ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই এইচ। ইউআই ইকুয়াল টু কী বলো তো, xi মাইনাস a বাই এইচ। চলো এবার দেখি আমরা আই মানে কি। আই মানে আয়ের জায়গায় ইউআইয়ের জায়গায় u1 x1 এগুলো ইচ্ছে যা ব্যবহার হতে পারে। তো প্রথম আগে ধাপবিচ্যুতির সূত্রটা মুখস্থ করি, ইউআই সমান xi মাইনাস a বাই এইচ। এবার এখানে তোমাকে একটা এমসিকিউ দিয়েছে, চলো এমসিকিউটা একটু আমরা সলভ করে ফেলি। এমসিকিউটা আমরা একটু সলভ করে ফেলি, চলো দেখি। চলো আমরা ধাপবিচ্যুতির দুইটা এমসিকিউ সলভ করে ফেলি। ধাপবিচ্যুতির দুইটা এমসিকিউ খুবই পরীক্ষার জন্য এবার গুরুত্বপূর্ণ, একদম টপ লিস্টেড দুইটা এমসিকিউ, ঠিক আছে। তাহলে ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই এইচ, এটা মুখস্থ করে ফেলে। ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই এইচ। এবার বলো মান যার যার দেওয়া আছে মানগুলো কমেন্ট ফলো করবো। প্রথমে দেওয়া আছে ইউ টু মানে ইউআই মনে করবো। ইউ2 মানে কি মনে করবো, ইউআইয়ের মান কত, -2। তাহলে আমরা ইউআইয়ের জায়গায় আমরা কী দিয়ে ফেললাম বলো তো, -2। তারপরে কী লেখা আছে x2 মানে মনে করবো xi এর মান কত, 12। তাহলে xi এর মান আমরা দিয়ে ফেললাম 12 মাইনাস। তারপরে কী লেখা আছে বলো তো, এইচ এর মান কত, 4। তাহলে এইচ আছে নিচে 4 বসলো। তারপরে বলেছে আনুমানিক গড় এ এর মান কত, এই যে এ এর মান তোমার কাছে চেয়েছে, আনুমানিক গড় এ এর মান চেয়েছে। দেখো কমান্ড ফলো করলাম, মানগুলো বসাই দিলাম। ইউ2 মানে মনে করবো ইউআই, x2 মানে মনে করবো xi মাইনাস আনুমানিক গড় চেয়েছে, আর এইচ এর মান বলেছে 4। এবার লাথি মারো, এই 4 আছে ভাগ, লাথি খেলে কী হয়ে যাবে, গুণ। তাহলে -2 এর লগে 4 গুণ দিয়ে দাও, 4 গুণ। আর এপারে থাকলো কত বলো তো, 12 মাইনাস এ। তাহলে এপারে কত হলো, এপারে হলো -4 দুগুণা 8 সমান কত বলো তো, 12 মাইনাস এ। মাইনাস এ কে এপারে যদি টান মারি তাহলে প্লাস এ হয়ে যায়। আগে থেকে আছে আমার 12, আর -8কে লাথি মারলে হয়ে যায় +8। তাহলে 12 + 8 হয়ে যায় 20 এ এর মান। আশা করছি বুঝতে পারছো। এখন বলবা যে স্যার এটা তো করতে অনেকক্ষণ টাইম লেগে গেল। এটা তুমি মুখে তাড়াতাড়ি করে ফেলতে পারবা। তুমি যদি এক্সপার্ট হও তাহলে এইভাবে তুমি করতা। বলো মানটা বসানোর পরে তুমি বলতা যে এটা গুণ দিলে -8, তাহলে এখানে লিখতে এভাবে -8 সমান কত, 12 মাইনাস এ। এবার মুখে করে ফেলতে, -a কে এপারে টানলে +a, আর -8 কে এপারে লাথি মারলে 12 লগে +8, 12 আর 8 যোগ দিলে কত বলো তো, 20। দেখো তাড়াতাড়ি বের হয়ে গেল। একবার দুবার প্র্যাকটিস করবা, তাড়াতাড়ি বের হয়ে যাবে। আবার বলছি মুখে প্র্যাকটিস করবা, না পারলে ভেঙে করবা। -4 ভাগ আছে, লাথি খেলে কী হয়ে গেল, গুণ। তাহলে -8। এবার -a কে এপারে টান মানলে +a, আর -8 কে লাথি মারলে এপারে হয়ে গেল বলো তো +8। এপার উপর পক্ষান্তর করে এ এর মান 20 বের করে ফেললাম। এরকম আরেকটা এমসিকিউ আছে, চলো সলভ করে ফেলি। আবার বললাম ধাপবিচ্যুতি ইউআই মানে কি, ধাপবিচ্যুতি ইউআই মানে কি বলো তো, xi মাইনাস a বাই এইচ। এরপরে আমরা মানগুলো একটু বসাই ফেলি। বলো পরের এমসিকিউ বলেছে এ এর মান u3 বলেছে। u3 হলো -3। u3 মানে ইউআই এর মান কত বলো তো, -3। এবার xi কি দিয়েছে বলো তো, xi দেয় না, xi বের করতে বলেছে। x3 মানে xi বের করতে বলেছে, মাইনাস এ এর মান কত, এ এর মান বলেছে পরের এমসিকিউ। এই দেখো এ এর মান 32, এ এর মান 32। আর এইচ এর মান কত, এমসিকিউ এইচ এর মান হলো 6, এইচ এর মান 6। এবার আগের মতো করে ফেলবো, দেখি শর্টকাটে। 6 এখানে গুণ দিলে কত, -18 সমান কত থাকে, xi মাইনাস কত থাকে বলো তো, 32। তাহলে এবার এটাকে টানার দরকার নেই, অক্ষরকে টানার দরকার নেই। অক্ষর আগেরটাতে মাইনাস ছিল, এই কারণে টেনেছিলাম। অক্ষর আমার প্লাস আছে, খালি লাথি মেরে দেবো। -32কে এপারে লাথি মারলে কী হয়ে যায়, -18 লাগে কী হয়ে যায় বলো তো, +32 হয়ে যায়। তা এখানে কী থাকে বলো তো, xi থাকে। তাহলে বের করো, 32 থেকে 18 বাদ দিলে কত, 32 থেকে 18 বাদ দিলে আমাদের কত বলো তো,
14। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এগুলো এই যে ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। মানগুলো বসায় খালি লাথি মারবা, উত্তর চলে আসবে। ওকে, এখানে আমরা এক্সআইকে কেন এপারে নিয়ে নিলাম না, এক্সআই এখানে প্লাস আছে তাই আর টানার দরকার নেই, খালি -32কে লাথি মেরে দাও। এবারে কী হয়ে গেলো বলতো, +32। কিন্তু আগের অঙ্কটাতে, আগের প্রবলেমটাতে এটাকে একে আমরা কেন টেনেছি, কারণ এ ছিল মাইনাস, এবারে টেনে প্লাস করে দিচ্ছি আর এটাকে লাথি মেরে দিয়েছি -8। এবারে কী হয়ে গেছিলো বলতো, +8। আশা করছি বুঝতে পারছো। তারপরে এরকম থাকতে পারে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত পারবা, মধ্য কত পারবা, এবং এই ধরনের প্রবলেমগুলোও পারবা। বললো প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণী কোনটা, এটা হলো 50 থেকে 59 হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, 50 আর 59 যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্নসীমা কত। মধ্যক শ্রেণী বললেই তোমাকে কী করতে হবে, এখানে সুন্দর করে ক্রমজয়িত গণসংখ্যার ছকটা মেরে n/2 মেরে মধ্যক শ্রেণী কোনটা চেক করে নিতে হবে। আন্দাজে প্রচুরক শ্রেণী যেটা ওটাই মধ্যক শ্রেণী, আল্লাহর রাস্তায় করতে যায় না, তখন এমসিকিউ ধরা খেয়ে যেতে পারো, কারণ অনেক অঙ্কে মিলবে অনেক অঙ্কে মিলবে না। তাহলে মধ্যক শ্রেণী প্রচুরক শ্রেণী এভাবে করে, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী উচ্চসীমা প্রচুরক কত, আশা করি এগুলো তোমরা সলভ করতে পারবা। এই ছিল আমাদের প্রবলেম। সামনের ভিডিওতে আমাদের দেখা হবে ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে।